হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেই টপিকটা আমাদের যে কোনো পরীক্ষায়, তুমি রাজ্য সরকারের পরীক্ষা দাও, WBCS দাও, পিএসসির এক্সাম দাও, অথবা তুমি কেন্দ্রীয় সরকারের এক্সাম দাও, যেখানে এসএসসি, রেল, এই ধরনের পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই হট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যম্ভাবী 2 থেকে 3টে প্রশ্ন একদম দিয়ে দেয়। সেটাই হলো ভারতের সংরক্ষিত এলাকা বা সংরক্ষিত অঞ্চল। এবার এটার শুরুয়াত কবে কত রকমের সংরক্ষিত এলাকা আমরা দেখতে পাই, এবং আজকে যেটা নিয়ে বেশি আমরা পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তো কতগুলো জাতীয় উদ্যান দেখা যায়, জাতীয় উদ্যান অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে কোথায় আলাদা হয়ে যাচ্ছে, এই সমস্ত টপিকগুলোর ডিটেলে আলোচনা করব। এবং তারপরে সর্বশেষে আমরা দেখে নেব যে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এখান থেকে আসতে পারে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে সেশনটাকে দেখবে। যদি কারোর হাতে কম টাইম থাকে তাহলে তারা 2x এ চালিয়ে সেশনটাকে দেখে নিতে পারো, কিন্তু প্রত্যেকে দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও যেগুলো জানো না। চলো শুরু করছি আজকে সেশন। শুরু করার আগে বলে দিই, যারা নতুন দেখছো এই চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের সাথে আমার এসএসসি রিলেটেড এখন ক্লাস যাচ্ছে ঠিক সোম থেকে শুক্র দুপুর 3টের সময়। তো প্রত্যেকে সেই ক্লাসটা করো মনোযোগ দিয়ে। এবং এই ক্লাসের নোট, ক্লাস লিঙ্ক তুমি কোথা থেকে পাবে? আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না, আমি কিন্তু ওখানেই PDF এবং ক্লাস লিঙ্ক শেয়ার করে থাকি। আর যে কোনো পরীক্ষার আপডেট পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন তোমাকে থাকতেই হবে। যে কোনো পরীক্ষার সর্বপ্রথম ফর্ম ফিল আপ কোথায় শুরু হচ্ছে, নোটিফিকেশন কবে, সব আপডেট আমি কিন্তু এখানে দিয়ে দিই। তো তোমরা স্ক্যান করে জয়েন করে যেতে পারো, অথবা একদম পিন কমেন্টে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা লিঙ্কে ক্লিক করেও জয়েন করে যেতে পারো। তো চলো শুরু করছি আজকে সেশন। সবাই কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ফার্স্টেই বলি, ভারতের সংরক্ষিত এলাকা বা ন্যাশনাল পার্ক, এটাকে আমরা এর সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? জাতীয় উদ্যান একটি সংরক্ষিত অঞ্চল যা বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং যেটা ভারত সরকার দ্বারা, ভারত সরকার কর্তৃক ঘোষিত। এটাই মেন পয়েন্ট, এটা কিন্তু সরকারি একটা এলাকার মধ্যে আমাদের পড়ছে। এবং সেখানে আমরা চারণ, বনায়নের মতো মানুষের কি ক্রিয়াকলাপ যেগুলো, সেগুলো কঠোরভাবে নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড। তো অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে ন্যাশনাল পার্ক কোথায় আলাদা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আস্তে আস্তে ন্যাশনাল পার্ককে তোমরা আরও ডিটেলে বুঝতে পারবে। এখন এইটুকু জানো যে এটার অধিকার কিন্তু ভারত সরকারের রয়েছে এবং সরকার দ্বারা এটা ঘোষিত হয়। এবং এখানে আমরা বায়োডাইভার্সিটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ওয়াইল্ড লাইফ দেখতে পাচ্ছি, এবং এই ন্যাশনাল পার্কে ইকোসিস্টেম, আমাদের যেটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, সেটাও কিন্তু রক্ষিত হচ্ছে, মেনটেইনড হচ্ছে। তো এবার চলে আসি আমাদের যে এই ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কে মেনলি কি কি বিষয় রয়েছে, বা এই ন্যাশনাল পার্ক বা উদ্যানগুলি কোন আইনের অধীনে রয়েছে, এখান থেকে প্রশ্ন দেয়। তো জেনে রাখো, এটি বন্যপ্রাণী সুরক্ষা আইন, যেটা 1972-তে স্বাক্ষর হয়েছিল বিভিন্ন দেশের মধ্যে। এই আইনটা স্বাক্ষর করা হয়েছিল যে সংরক্ষিত এলাকার দরকার আছে, তার কারণ আমরা প্রচুর পরিমাণে তখন নগর উন্নয়নে বিশেষ করে ঝুঁকে পড়েছিলাম, এবং নগর উন্নয়নের জন্য কি হচ্ছিল না, জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হচ্ছিল, এবং সেখানে তোমার ঘরবাড়ি তুলে দেওয়া হচ্ছে, রোড তৈরি করা হচ্ছে। তো এই ধরনের আমরা নগর উন্নয়ন বা মডার্নাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বটে, কিন্তু অপর দিকে কি হলো না, এই বন্য প্রাণী বা আমরা যে প্রাকৃতিক বাস্তুতন্ত্রকেই অপরপক্ষে ধ্বংস করে চলেছি, রক্ষা করতে পারছি না, সেই কনসার্নটা আমাদের মধ্যে জাগিয়ে তুলল পরিবেশবিদরা। এবং তারা বললেন যে এইটার ওপর একটা আইন আনা দরকার, যেটা 1972 সালে সাইন করা হলো, এবং সেটাই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নামে পরিচিত। এবং এর মধ্যে মূল বিষয় কোনগুলোকে ফোকাসের মধ্যে রাখা হলো, ফ্লোরা এবং ফনা। দেখতে পাচ্ছ, ফ্লোরা এবং ফনা। ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ জগৎ, ফনা মানে হলো প্রাণী জগৎ, এই দুটোকেই রাখা হলো। এছাড়া নো গ্রেজিং অর প্রাইভেট ল্যান্ড রাইট, কোনো রকম চারণ ক্ষেত্র বা চারণ ভূমি রাখা যাবে না, ঠিক আছে? কোনো প্রাইভেট ল্যান্ড সেখানে থাকবে না, আগেই বললাম সরকার অধিকৃত এলাকা। স্ট্রিক্টলি কন্ট্রোলড ট্যুরিজম,
কোনো ট্যুরিজম সেখানে যাবে না। হ্যাঁ, তুমি ন্যাশনাল পার্ককে বাইরে থেকে দেখতে পারো, কিন্তু সেখানে জঙ্গলের ভিতরে গিয়ে তুমি বন্য প্রাণী শিকার করছো বা তুমি কাঠ কাটছো, একদমই অ্যালাউ কিন্তু নয়। ম্যানেজড বাই স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার দ্বারা এটা কিন্তু পরিচালিত, এবং রাজ্য সরকার এগুলোকে কঠোরভাবে কঠোর আইনের মধ্যে দিয়ে বেঁধে রেখেছে। এবার চলে আসি এই ন্যাশনাল পার্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আইনের দিকে, এবং এই আইনের মধ্যে যদি আমরা দেখি সালগুলোর থেকে আমাদের প্রশ্ন দেয়, এবং কি কি অ্যাক্ট সেই সময় এসেছিল সেখান থেকে প্রশ্ন দেয়। তো এর আগেই বললাম যে ন্যাশনাল পার্ক আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়ছে, তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সালে এসেছে, এবং এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি না, এটা জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বন্যপ্রাণী সংরক্ষণের জন্যই কিন্তু এই আইনটাকে আনা হয়েছিল। নেক্সট দেখো 1980 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এসেছিল, অর্থাৎ জঙ্গলকে রক্ষা করতে হবে, কনজারভেশন করতে হবে, হ্যাঁ, কনজার্ভ করতে হবে। তো সেখানে ডাইভার্সন অফ ফরেস্ট ল্যান্ড অ্যান্ড নন ফরেস্ট পারপাস, অর্থাৎ অরণ্য বহির্ভূত উদ্দেশ্যে বনভূমির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বোঝা গেল যে অরণ্যের বাইরে যে এলাকা আছে সেইখানে যে বনভূমির ব্যবহার সেটাকেও নিষিদ্ধকরণ করা হচ্ছে। যে অরণ্য তো আমি বুঝলাম, ফরেস্টের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না বা বন্য প্রাণীকে আমি কোনো রকম আঘাত পৌঁছাতে পারবো না, কিন্তু বন্য প্রাণী বা অরণ্যকে, মেন জঙ্গলকে ঘিরেও যে আমার বনভূমিটা রয়েছে সেখানেও কিন্তু কার্যকলাপ আমাদের রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। ঠিক আছে, তো সেটা সেই একটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নামে পরিচিত, যেটা 1980 সালে এসেছে। নেক্সট দেখো 2002 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট আনা হয়েছিল, যেটার মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণটাই কিন্তু মেন পারপাস ছিল, এবং তার সাথে এর একটা সাস্টেনেবল তোমার ফিউচারের দিকে বা সাস্টেনেবল একটা ইউজের দিকে নজর দেওয়া হলো। নেক্সট হলো 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। আমি আবারও বলছি, প্রত্যেকটা অ্যাক্ট যে আমি পড়ালাম, এই অ্যাক্টগুলো কত সালে এসেছে এবং কি পারপাজে আনা হয়েছে, এখান থেকে কোয়েশ্চেন দেয়, ভালো করে এইগুলোকে কিন্তু দেখে রাখবে। আমি বারবার তোমাদের পুরো টেবিল ফরম্যাটে এখানে দিয়ে দিয়েছি, তো টেবিল ফরম্যাটেই পড়বে। পরিবেশ সুরক্ষার জন্য একটা আমব্রেলা লেজিসলেশন তৈরি করা হয়েছিল, ঠিক আছে, তো সেইটার জন্য যে অ্যাক্টটা এসেছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। তো প্রত্যেকেই জানো যে আমরা এনভায়রনমেন্টাল ডে কবে পালন করে থাকি, তো এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, আমাকে প্রত্যেকে জানিও যে এনভায়রনমেন্টাল ডে আমরা কবে পালন করে থাকি, প্রত্যেকে আমাকে এটা হোমওয়ার্কে জানিও কমেন্ট করে। নেক্সট চলে আসো যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক সম্পর্কে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নিতে হবে, যেটা আমাদের ভারতের ন্যাশনাল পার্কের মধ্যে গুরুত্বপূর্ণ। তো আমরা টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো দেখতে পাচ্ছি, ফার্স্ট ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ন্যাশনাল পার্ক, এই সমস্ত কিছু একটু আমরা এখানে তো টেবিল ফরম্যাটে তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজে মুখস্থ করতে পারো, কিন্তু এটাকে আমরা একটু চিত্র সহযোগে পড়বো, তো সেই দিকে আমরা একটু এগিয়ে যাই। তার আগে দেখে নিই যে বন্যপ্রাণী আর ন্যাশনাল পার্কের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, যেটাকে আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলছি, যেখানে আমাদের বন্যপ্রাণী রক্ষা করা হচ্ছে, এবং আরেকটা দিকে হচ্ছে ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা জাতীয় উদ্যান বলছি। তাহলে মেনলি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে, মেনলি হলো গ্রেজিংয়ের দিক থেকে। গ্রেজিং মানে বললাম চারণভূমি, চারণভূমির দিক থেকে ন্যাশনাল পার্কে কোনোভাবেই অ্যালাউ নয়, পুরোপুরি ক্রস, কিন্তু আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে দেখব যে সামটাইমস অ্যালাউড, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু এটা অ্যালাউ করা হয়। হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কার্যকলাপ, মানুষ কি ওখানে প্রবেশ করতে পারে, মানুষ কি কোনো রকম কোনো সেখানে অ্যাক্টিভিটি দেখাতে পারে না, ন্যাশনাল পার্কে ভেরি রেস্ট্রিক্টেড, একদমই পারে না, কিন্তু কম্পারেটিভলি ফ্লেক্সিবল আমরা দেখতে পাবো ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ক্ষেত্রে। লিগাল প্রোটেকশন যদি আমি বলি, আইনগতভাবে কি কঠোর মানে এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনগতভাবে ভীষণই স্ট্রং পদক্ষেপ হচ্ছে ন্যাশনাল পার্কের ক্ষেত্রে। অপর দিকে আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে দেখব যে একটা মডারেট লেভেলের আমাদের এখানে তোমার হস্তক্ষেপ করা হচ্ছে। বাউন্ডারি চেঞ্জের মধ্যে আমরা দেখব একমাত্র পার্লামেন্ট যদি অনুমতি দেয় তবেই কিন্তু ন্যাশনাল পার্কের বাউন্ডারি চেঞ্জ হতে পারে, কমানো যেতে পারে, বাড়ানো যেতে পারে, ইত্যাদি চেঞ্জগুলো হতে পারে। কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে স্টেট গভর্নমেন্টের আন্ডারে এটা রয়েছে, স্টেট গভর্নমেন্ট ডিসাইড করতে পারে।
দেখো, ন্যাশনাল পার্কও কিন্তু আইনগতভাবে বা এখানে যে সমস্ত অ্যাক্টগুলো তৈরি করা হচ্ছে এগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারেই রয়েছে, কিন্তু এর এরিয়া বা এর বাউন্ডারির যদি কোনো চেঞ্জ করতে হয় সেটা কিন্তু পার্লামেন্ট দেখবে। অপরদিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে অনেকটাই ইজি অ্যাক্সেসেবল, বাট সেখানে যদি কোনো বাউন্ডারি চেঞ্জ করতে হয় তাহলে রাজ্য সরকারের কাছে অ্যাপিল করতে হবে। নেক্সট চলে আসো, যেটা আমি বলছিলাম যে এখানে আমাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্ককে রক্ষা করতে গেলে আমাদের ভবিষ্যৎ রক্ষিত হবে, একটা সাস্টেনেবল ইউজের দিকে আমাদের যেতে হবে, যাতে আমাদের একটা টেকসই ব্যবহার আমরা ন্যাশনাল পার্কের জন্য করতে পারি। তো প্রোটেক্টিং পার্ক, প্রোটেক্টিং আওয়ার ফিউচার, এটা আমাদের থিম রাখা হয়েছিল। তো এর মধ্যে কি কি বিষয়কে রাখা হয়েছে? এর মধ্যে আমাদের ইকোলজি বা পরিবেশকে রাখা হয়েছে, যেখানে আমরা বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন, বায়োডাইভার্সিটিকে আমাকে সংরক্ষণ করতে হবে, কার্বনের পরিমাণকে কমাতে হবে, অরিজিন অফ মেজর ওয়াটার শেড, মানে যেগুলো ধরো রামসার সাইট, যেগুলো আমাদের জলাভূমি রয়েছে সেগুলোকেও প্রোটেক্ট করতে হবে। ইকোনমির দিক থেকে, অর্থনীতির দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের সাস্টেনেবল ইকো ট্যুরিজম নিয়ে আসতে হবে। এই যে এখন তুমি পাহাড়ি এলাকায় বা পার্বত্য অঞ্চলের দিকে বেড়াতে গেলে ম্যাক্সিমাম এটা দেখতে পাবে যে সেখানে কিন্তু প্লাস্টিক ফেলা, নোংরা ফেলা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তো তুমি আর ওখান থেকে তুমি হঠাৎ করে তোমার মনে হলো যে এই ফুলটা খুব সুন্দর, তুমি ছিঁড়ে নিলে, এগুলোও খুব নিষিদ্ধ। তো এটা হলো ইকো ট্যুরিজম, যে তুমি ইকো ফ্রেন্ডলি একটা ব্যবহার করবে। তুমি সেখানে গেস্ট হয়ে গেছো, ট্যুরিস্ট হয়ে গেছো, তুমি তোমার প্রাকৃতিক সৌন্দর্য বলো বা সেখানকার যা ন্যাচারাল বিউটি রয়েছে তুমি সেটাকে এনজয় করো, তুমি সেখানকার নেচারকে কেন হার্ম করবে? এই ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল সরকার থেকে। এছাড়া রেভিনিউ জেনারেশন, ফান্ডিং, লোকাল কমিউনিটি কনজারভেশন, এগুলোর উপরেও ফোকাস করা হয়েছে। অপরদিকে যদি আমরা সংস্কৃতির জায়গাটায় দেখি তাহলে এখানে এই যে কোনো জঙ্গল এরিয়া বা যে কোনো দেখবে এই ধরনের অরণ্যভূমি বা বনভূমি, তার আশেপাশে প্রচুর ট্রাইবাল কমিউনিটি থাকে বা উপজাতিরা থাকে। তো তাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, তাদের একটা নিজস্ব কালচার থাকে, সেটাকেও রক্ষা করা দরকার। আজকে যদি আমি বনাঞ্চল ঘন ঘন কাটতে থাকি, সেই বনাঞ্চলের মধ্যে যে ট্রাইবাল কমিউনিটি রয়েছে কোথাও গিয়ে তাদেরও হ্যাম্পার হয়, তাই তো? তো আমরা তাদেরকেও কেন বাস্তুচ্যুত করব বা তাদেরকেও কেন সেই কষ্টটা আমরা দেব? তো সেই দিক থেকে আমরা দেখছি যে ট্রেডিশনাল মেডিসিনাল যে ফ্লোরাগুলো পাওয়া যায়, যে সমস্ত গাছ থেকে উদ্ভিজ্জ তোমার বলতে পারো চিকিৎসা হয়ে থাকে, কোনো গাছ বা কোনো ফুল, সেখান তার নির্যাস থেকে হয়তো আমার মেডিসিন তৈরি হচ্ছে, তো সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে ফোকাসে রাখা হয়েছিলই আমাদের এই ন্যাশনাল পার্ক রক্ষার মধ্যে। আর যদি এগুলোকে আমি রক্ষা করতে পারি তাহলে আমাদের ফিউচারও রক্ষিত হবে, আমাদের ভবিষ্যতও রক্ষিত হবে। নেক্সট চলে আসো, যে ভারতে মোট ভৌগোলিক আয়তনের মাত্র আমরা যদি দেখি 1.35% জুড়ে রয়েছে এই সংরক্ষিত বনাঞ্চল, যা জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করছে। তো এই 1.35% যেন আমরা সুন্দর করে প্রিজার্ভ করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। না তো কি না এটাকে আমরা আরবানাইজেশনের ঠেলায়, নগর উন্নয়নের জ্বালায় সেটাকেও আমরা নষ্ট করে দিচ্ছি। এটা তো আমাদের কখনোই মূল ফোকাস বা লক্ষ্য হতে পারে না, তাই না? তো টোটাল নেটওয়ার্কের মধ্যে IUCN ক্যাটাগরি 2 এর মধ্যে আমরা দেখব যে আমরা টোটাল 107খানা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। টোটাল কভারেজের মধ্যে যদি আমরা দেখি তাহলে 1.35% অফ ইন্ডিয়ার যে এরিয়া তার মধ্যে 1.35% আমরা দেখতে পাবো। লার্জেস্ট পার্কের মধ্যে পড়ছে আমাদের হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। 4400 স্কোয়ার কিলোমিটার হলো এর এরিয়া। নেক্সট দেখো স্মলেস্ট পার্ক কোনটা হবে? সাউথ বাটন আইল্যান্ড, যেটা আমাদের আন্দামানে অবস্থিত, এটা মাত্র 5 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে এবং এগুলোর থেকে প্রশ্নও দেয় আমাদের পরীক্ষায়। সব থেকে লার্জেস্ট ন্যাশনাল পার্কের নাম কি ইন্ডিয়ার মধ্যে? সব থেকে স্মলেস্ট ন্যাশনাল পার্কের নাম কি? তো এগুলো আমরা একটুখানি দেখে রাখবো। এখানে 2025 সালে যে দুটো ন্যাশনাল পার্ক অ্যাড হয়েছে নিউলি, সেই দুটো ন্যাশনাল পার্কের নাম আমাদের জানতে হবে। টিল নাও 2025 থেকে 2026-এর এই যে মার্চ মাসে আমরা দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা দুটো ন্যাশনাল পার্কে নিউলি অ্যাডেড হতে দেখবো, যার নাম্বার এখন কি 107 হয়েছে। তার মানে 105 ছিল, সেখান থেকে 6-7 দুটো বেড়েছে। কি কি বেড়েছে? একটা হলো সিখনা জাওলাও। সিখনা জাওলাও
এটা 2025-এ অ্যাড হয়েছে এবং আরেকটা অ্যাড হয়েছে দ্যাট ইজ শিমলিপাল, এবং দুটো লোকেশনই তোমরা দেখতে পাচ্ছ, একটা লোকেশন আমাদের নর্থ ইস্টের দিকে এবং আরেকটা লোকেশন আমাদের ইস্টের দিকে। শিমলিপাল ন্যাশনাল পার্ক উড়িষ্যায় অবস্থিত, আর সিখনা জাওলাও এটা হচ্ছে আমাদের আসামে অবস্থিত। তো আমরা দুটোকেই দেখে নেব। যেটা মার্চ 2025-এ অ্যাড হয়েছে, এটা আমাদের আসামের 8ম ন্যাশনাল পার্ক হিসেবে অ্যাড হয়েছে সিখনা জাওলাও, এবং এটা সরলা ভাঙা রিভারের ধারে অবস্থিত। এবং এখানে আমরা ফনা হিসেবে যাদেরকে দেখতে পাচ্ছি, ফনা মানে বন্য প্রাণী হিসেবে যাদের দেখতে পাচ্ছি, গ্রেট ইন্ডিয়ান রাইনোসরাস, বেঙ্গল টাইগার, এগুলোকে আমরা দেখতে পাই। আর অপরদিকে শিমলিপাল ন্যাশনাল পার্ক হলো ওড়িশার মধ্যে দ্বিতীয় ন্যাশনাল পার্ক। এর আগে ছিল ভিতরকণিকা, সেকেন্ড ন্যাশনাল পার্ক হিসেবে অ্যাড হলো শিমলিপাল। বোঝাতে পারলাম? এবং এটা এপ্রিল 2025-এ অ্যাড হয়েছে, এবং এখানে আমরা ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ দেখতে পাবো, ইউনেস্কো বায়োস্ফিয়ার দেখতে পাবো। ফনার মধ্যে আমরা যদি দেখি তাহলে মেলানিস্টিক টাইগার দেখা যায়, যেটা খুব রেয়ার, ব্ল্যাক স্ট্রাইপ টাইগার দেখতে পাওয়া যায়, এবং এশিয়ান এলিফ্যান্ট, এই দুটো জিনিস আমরা এই ফনা হিসেবে শিমলিপাল ন্যাশনাল পার্কে দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো নাম আমাদের কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট এখানে যেটাই আমি তোমাদের বললাম যে আমরা এবার নর্থ ইস্ট, সেন্ট্রাল, সাউথ, এইভাবে ন্যাশনাল পার্কগুলোকে ম্যাপের মধ্যে দিয়ে দেখে নেব, যাতে একবার পড়লেই আমাদের পুরোপুরি মাথায় ঠেকে যায়। তো আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেগুলো নিশ্চয়ই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমরা পজিশনগুলোকে পুরো ম্যাপের মধ্যে দিয়ে দেখে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস দেখেছো তাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে। তো চলো এখানে বলে দিই যে উচ্চ হিমালয়ের বরফাবৃত চূড়া থেকে শুরু করে অ্যালপাইন তৃণভূমি পর্যন্ত, ঠিক আছে, এই অঞ্চলে আমরা খুব বিরল এবং শীতপ্রধান প্রাণীদের দেখতে পাই। দ্যাট ইজ রেড পান্ডা দেখতে পাই, হাঙ্গুল দেখতে পাই, এগুলো, ঠিক আছে। যেমন ধরো হেমিস ন্যাশনাল পার্কে আমরা স্নো লেপার্ড দেখতে পাচ্ছি, যেটা আমাদের হাইয়েস্ট ডেন্সিটিতে রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স পড়ছে। এবং দাচিগাম ন্যাশনাল পার্ক, যেখানে আমরা হাঙ্গুল দেখতে পাই। হাঙ্গুলের আরেক নাম হলো কাশ্মীরি স্ট্যাগ। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যে হাঙ্গুল কোন ন্যাশনাল পার্কে দেখা যায়। নেক্সট জিম করবেট ন্যাশনাল পার্ক, যেখানে আমরা বেঙ্গল টাইগার দেখতে পাই, যেটার আগে নাম ছিল রামগঙ্গা। সেখান থেকে মানে জিম করবেট ন্যাশনাল পার্কেরই এখন বর্তমানে নাম হয়ে গেছে রামগঙ্গা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কি পাচ্ছি, অ্যালপাইন তৃণভূমি, তার সঙ্গে কোল্ড ডেজার্ট, গ্লেশিয়ার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যত ঠান্ডার যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছে তারাই কিন্তু এখানে মেন আবাসস্থল তাদের। এবার চলে আসি আমাদের আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, অর্থাৎ নর্থ ইস্টের জায়গাগুলো। নর্থ ইস্টে আমরা সোয়াম্প ফরেস্ট দেখতে পাবো, কারণ ওখানে বৃষ্টিপাত বেশি হয়, তাই তো। মেঘালয়ের দিকে, আসামের দিকে ওখানে বৃষ্টিপাত বেশি হয়, তো সেখানে আমরা সোয়াম্প ফরেস্ট দেখব। এখানে আমরা ফ্লোটিং লেক দেখতে পাবো, মণিপুরে রয়েছে লোকটাক লেক, সেখানে আমরা ফ্লোটিং ন্যাশনাল পার্ক দেখতে পাই। এবং হাই অল্টিটিউড ক্লাউড ফরেস্ট ওখানে দেখা যায়, মানে খুব উচ্চতায় তোমার মেঘের মধ্যে ক্লাউড ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেখানে ওয়ান হর্ন রাইনো খুব বিখ্যাত। নামদাফা ন্যাশনাল পার্ক, যেখানে আমরা ওই বিগ ফোর ক্যাট প্রজাতির, বিড়াল প্রজাতির যে প্রাণী সেগুলোকে দেখতে পাচ্ছি। ফ্লাইং স্কুইরেল দেখা যায়, ভেরি ইম্পর্ট্যান্ট। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা একমাত্র বিশ্বের ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মণিপুরে অবস্থিত লোকটাক লেকের ওপরে। তো একদম সবকটা কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর আমরা সিকিমে দেখতে পাই কি, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেখানে রেড পান্ডা ফনা হিসেবে ভীষণ বিখ্যাত। তাহলে সিকিমে আমরা একমাত্র রেড পান্ডা দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসুক, এবার চলে আসবো আমরা সেন্ট্রালের মধ্যে। সেন্ট্রালের মধ্যে আমরা খুবই ড্রাই এবং খুবই ময়েস্ট একটা ওয়েদার দেখতে পাই, এবং সেখানে ওইভাবে ওই ফরেস্ট, ড্রাই ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে শাল, বাম্বু, এই ধরনের যে গাছ সেগুলোকে আমরা সেই অরণ্য খুব বেশি দেখতে পাই। হাই টাইগার ডেন্সিটি, এই সমস্ত জায়গায় কি হয় না, বাঘেদের বাসস্থান সব থেকে বেশি থাকে, তাই জন্য মধ্যপ্রদেশকে আমরা টাইগার স্টেট বলে থাকি। মধ্যপ্রদেশে বাঘের ডেন্সিটি অনেক বেশি। তো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই জায়গাটাতেই আমরা মোটামুটি দেখতে পাবো যে বাঘেদের রাজত্ব সব থেকে বেশি মধ্যপ্রদেশে, যেখানে আমরা 11টা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। তার মধ্যে বান্ধবগড়, যেটা হাইয়েস্ট টাইগার ডেন্সিটি, বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে, সেখানে সব থেকে বেশি বাঘ
দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে কি কানহা ন্যাশনাল পার্ক, প্রত্যেকটার যে পজিশন ম্যাপে দেখো এখানে দিয়ে দিয়েছে। কানহা ন্যাশনাল পার্ক যেটা, সেখানেও আমরা সোয়াম্প ডিয়ার সব থেকে বেশি দেখতে পাই, ওই নাচনে হরিণ বলা হয় যেগুলোকে, এছাড়া ডান্সিং ডিয়ার বলা হয়। এছাড়া ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক যেটা এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড বাফেলো, সেই তোমার বুনো মোষ, সেটাকে আমরা দেখতে পাই হচ্ছে তোমার ইন্দ্রবতী ন্যাশনাল পার্কের মধ্যে। নেক্সট চলে আসো অরিড ওয়েস্ট অ্যান্ড প্লেন, মানে আমরা পশ্চিমের দিকে রাজস্থান, গুজরাট, হরিয়ানা এই জায়গাটাতে কি কি দেখতে পাই না, এখানে যদি বলি তাহলে আমাদের খুবই রুক্ষ শুষ্ক এলাকা, এবং রাজস্থানে আমরা থর মরুভূমি দেখতে পাচ্ছি। তো ডেজার্ট ন্যাশনাল পার্ক আমাদের রাজস্থানেই থাকবে, এবং সেখানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ক্যারাসল এইগুলো কিন্তু দেখা যায়। নেক্সট রণথম্বর ন্যাশনাল পার্ক, যেখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, যেটা হিস্টোরিক্যাল রেঞ্জের মধ্যে পড়ছে। ক্যারেক্টারিস্টিক্স হিসেবে তো বললামই, এখানে সল্ট মার্শেস দেখা যায়, মেরিন রিফ দেখা যায়, ডেজার্ট ইকোসিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তো গির ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে রয়েছে, এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। মেরিন ন্যাশনাল পার্ক গালফ অফ কচ্ছে রয়েছে, কচ্ছের রনে, সেটাও গুজরাট, এবং সেখানে আমরা ডুগং দেখতে পাবো, কোরাল দেখতে পাবো, আর সামুদ্রিক কচ্ছপ দেখতে পাবো। তো এই এলাকাটা আমাদের এইটার জন্য অরিড ওয়েস্ট এবং প্লেন্স, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে সাউদার্ন ঘাট, দক্ষিণের দিকে যদি আমরা দেখি কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, এই জায়গাটাতে শোলা ফরেস্ট দেখা যায়। প্রশ্ন দেয় শোলা ফরেস্ট কোন এরিয়ায় দেখা যায়, কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত। এভারগ্রিন রেন ফরেস্ট, এলিফ্যান্ট করিডোর, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে অবশ্যই দেখে নাও, যে কোথায় কোন ন্যাশনাল পার্কে কি কি প্রাণী বিখ্যাত। লায়ন টেইলড ম্যাকাও সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে, এলিফ্যান্ট পেরিয়ার ন্যাশনাল পার্কে, এবং বান্দিপুর নাগের হলে আমরা এশিয়ান এলিফ্যান্ট দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসো আমাদের ইস্টার্ন কোস্ট বা পূর্ব দিকে। পূর্ব দিক মানেই হলো ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আন্দামান নিকোবর, পূর্ব দিকটা পুরোপুরি আমাদের বে অফ বেঙ্গলের কাছাকাছি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। তো সেখানে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, আর নিউলি অ্যাডেড হওয়া সিমলিপাল ন্যাশনাল পার্ক আমরা উড়িষ্যায় দেখতে পাই। এছাড়া স্যাডল পিক ন্যাশনাল পার্ক এবং মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, যেটা আমরা আন্দামান নিকোবরে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে যে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এটা দুটো ন্যাশনাল পার্কেই দেখা যায়, একটা ভিতরকণিকা আর একটা হলো সুন্দরবন, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট চলে আসো যে ভারতের এই তিনটি প্রধান শিকারী প্রাণী, একটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, একটা এশিয়াটিক লায়ন, আর একটা হচ্ছে স্নো লেপার্ড। এই প্রাণী তিনটি ইকোসিস্টেম বা পরিবেশে রাজত্ব করে, যা তাদের বিবর্তনের স্বাক্ষর বহন করে। যেরকম রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট এবং গ্রাসল্যান্ড, যেখানে আমাদের ঘাস জাতীয় অরণ্য বেশি রয়েছে, সেখানে দেখতে পাই। এশিয়াটিক লায়ন আমরা দেখতে পাবো হচ্ছে পশ্চিমের দিকে, গুজরাটের দিকে ড্রাই ডেসিডুয়াস স্কার্প ফরেস্ট আমরা সেখানে বেশি দেখতে পাবো। স্নো লেপার্ড পুরোপুরি হচ্ছে ঠান্ডা জায়গায়, অ্যালপাইন, হাই অল্টিটিউড, কোল্ড ডেজার্টের মধ্যে দেখতে পাবো। আর কি পার্কের মধ্যে কোথায় কোথায় দেখতে পাই সেটা একটু আগেই তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। নেক্সট চলে আসো যে এই হাঙ্গুল, ওয়ান হর্ন রাইনোসরাস, সাংঘাই, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, যেখান থেকে এক্সামে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন দেয়। তো ইম্পর্টেন্ট জায়গা কোন কোন ন্যাশনাল পার্কে দেখতে পাচ্ছি আলাদা করে দিয়ে দিয়েছি, অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসো লিগাল শিল্ড, যদি প্রোটেকশন অ্যাক্ট বলি তাহলে 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এবং তার সাথে প্রজেক্ট টাইগার 1973। তারপর নো হিউম্যান অ্যাক্টিভিটি এখানে আমাদের অ্যালাউ করছে না। আর আলটিমেট গোল কি হচ্ছে না, বায়োডাইভার্সিটিকে রক্ষা করা এবং সাস্টেনেবল ফিউচারের দিকে এগিয়ে যাওয়া, সাস্টেনেবল একটা ইউজ, অরণ্যের একটা সাস্টেনেবল ইউজের দিকে এগিয়ে যাওয়া, এই হলো টোটাল আমাদের ব্যাপার। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট স্পটলাইট জেনে নেব, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেরকম দাচিগাম উদ্যান আমাদের বিপন্ন কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুলের জন্য একমাত্র বিখ্যাত। নেক্সট যদি আমি বলি যে কর্বেট বা মানে যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে বাঘের ঘনত্ব আমাদের সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দার দেবী হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এছাড়া আমরা যদি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের কথা বলি, সেখানে আমরা ব্লু শিপ এবং অ্যালপাইন ফ্লোরা সব থেকে বেশি দেখতে পাবো। এগুলো আমাদের কিছু স্পটলাইট পয়েন্ট যেখান থেকে প্রশ্ন দেয়। এইবার তোমাদের টোটাল 10টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই 10টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। এই 10টা প্রশ্ন তোমরা তখনই পাবে যখন তোমরা আমার যে
টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এই প্রশ্নগুলো পেতে হলে, এবং এত সুন্দর একটা পিপিটি যেখানে পুরো ম্যাপ পয়েন্টিংয়ের থ্রু দিয়ে পুরো টোটাল ন্যাশনাল পার্কটা 2026 সাল পর্যন্ত যা যা নতুন ন্যাশনাল পার্ক অ্যাড হয়েছে এবং সেখানে কি কি গুরুত্বপূর্ণ বন্য প্রাণী আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে এই পিডিএফটা এই চ্যানেলেই দিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকে কিন্তু নিচে পিন কমেন্টে দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখান থেকেও জয়েন করে যেতে পারো। আর এই টাইপের পুরো ডেসক্রিপটিভ ক্লাস করতে হলে অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে আমাদের যে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানে জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদের পুরো জিকের পোর্শনটা পড়িয়ে থাকি, এবং কথা দিচ্ছি জিকে যদি একবার তুমি আমার কাছে পড়ো, তুমি যে কোনো পরীক্ষায়, মানে তুমি রাজ্য সরকারের পরীক্ষায় বসো, কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় বসো, সমস্ত পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবে। কারণ এইভাবেই আমি তোমাদের গল্পের মতো করে জিকে পড়িয়ে দেবো যে তোমরা জীবনেও ভুলবে না, এবং সমস্ত পরীক্ষায় তোমার কাছে একটা চেনা কোয়েশ্চেন চলে আসবে। তো অবশ্যই তোমরা চাইলে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ জয়েন করে যেতে পারো, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে কটা পরীক্ষা হয়, এমটিএসসি, এইচএসএলসি, জিএল থেকে শুরু করে সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশন এখানে দেওয়ানো হয়ে থাকে। অবশ্যই Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে তবে ব্যাচ নেবে, তবেই কিন্তু ডিসকাউন্ট পাবে, এছাড়া ডিসকাউন্ট কিন্তু পাবে না। 12 মাসের ভ্যালিডিটি আছে, তার সঙ্গে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, মক টেস্ট পেয়ে যাবে প্রায় 1380টার মতো, এছাড়া তুমি রেকর্ড ভিডিও পেয়ে যাবে, আর 5টা হার্ড কপি বই পেয়ে যাবে, যেটার জন্য আলাদা আর কোনো টাকা পয়সা তোমায় দিতে হবে না। এই বইটাও তুমি কিন্তু 5টা হার্ড কপি বই এই ব্যাচের সাথেই পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। ব্যাচ প্রাইস কত? আফটার ডিসকাউন্ট 3464 রুপিস তোমার পড়বে সব সমেত, ঠিক আছে? তো এটা আমাদের অনলাইন ব্যাচ। তুমি যদি অফলাইনের জন্য ভর্তি হতে চাও তাহলেও রয়েছে আমাদের সিলেকশন গুরু সুপার 70 ব্যাচ। তো অফলাইনের জন্য তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি 9804735443। এই নাম্বারে সন্ধে 6টার পরে আমার সাথে কথা বলবে বা আমাকে কল করবে। তার আগে করলে আমি ক্লাসে ব্যস্ত থাকি, তো কল ধরতে পারবো না। তো সন্ধে 6টার পর 9804735443 এই নাম্বারে আমার সাথে কথা বলে নিতে পারো অফলাইন ব্যাচ রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। চলো আজকে এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই টেস্ট প্রাইম থেকে তোমরা টেস্ট প্র্যাকটিস করতে পারো। এখন 12 মাস প্লাস 6 মান্থসের একটা ফ্রি ট্রায়াল তোমাদের দেওয়া হচ্ছে, তো 18 মাসের পুরো ভ্যালিডিটি পেয়ে যাবে। কোড Y1012 একদমই এই কোড ইউজ করলে তবেই কিন্তু তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যেও। আর এই ধরনের আর কি কি ক্লাস তোমরা পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটাকে লাইক এবং শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলো না।